আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে থেকেও দূরে তুমি গল্পের ৭ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। বন্ধুরা তো কখনো তাদের বন্ধুকে ছেড়ে চলে যায় না। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছ। বন্ধু মানে তো যে প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। আমি তো তোমায় কল করেছিলাম আমার প্রয়োজনে, কিন্তু তুমি তো রিসিভ করনি। তাহলে তুমি আমার বন্ধু হলে কি করে? মলি ভ্যাবাচাকা খেল না অবাক হলো, নিজেই ঠিক বুঝতে পারল না। যুক্তি দিয়ে বিচার করতে গেলে আরজুর কোনো কথাই ভুল না। তবে সবসময় সত্যি কথা মুখের ওপর বলে দিতে হবে, এরও তো কোনো মানে নেই, তাই না? মলির কাছে অন্তত মনে হলো এখন আরজু এই সত্যি কথাগুলো না বললেও পারত। অন্তত ওর নিজের কাছে একটু হলেও কম অপরাধবোধ অনুভূত হতো। সে যাই হোক, মলি আরজুর এসব কথা খুব বেশি মনে নিল না। জানে মেয়েটা সবসময় সত্যি কথাই বলে, একদম ঠাস ঠাস করে মুখের উপর বলে দেয় সব কিছু। নিজের সাথে আনা ছেলেটাকে দেখিয়ে আরজুকে বলল, আচ্ছা বাদ দে সেসব কথা, এইটা তোর দুলাভাই। আরজু একবার ছেলেটার দিকে তাকালো। আরজুকে তাকাতে দেখে জুবায়ের হালকা হেসে একটু আন্তরিকতা জানানোর চেষ্টা করল। তবে আরজুর মুখ দেখে তার নিজের মুখের হাসিটাও হাওয়া হয়ে গেল। আরজু মলির দিকে তাকিয়ে বেশ সহজ স্বাভাবিক গলায় প্রশ্ন করল, এর আগেও যে একজনকে এনে পরিচয় করিয়ে দিয়েছিলে দুলাভাই বলে, উনি কোথায় তাহলে? তুমি এক মেয়ে হয়ে কয়জনকে বিয়ে করবে? আরজু কথা শেষ করার সাথে সাথে মলি ওর মুখ চেপে ধরল। মলি টেনে আরজুকে একটু সাইডে নিয়ে এসে বলল, এসব কি বলছিস তুই? কার সামনে কি বলতে হয় জানিস না? কেন, তুমি ওনাকে বলনি যে এর আগেও তোমার কারো সাথে সম্পর্ক ছিল? সম্পর্কের শুরুতেই যদি মিথ্যে বলো, তাহলে সম্পর্ক টিকবে কি করে? পরে উনি জানলে তো কষ্ট পাবেন। আরে ভাই, আমি বলেছি ওকে, কিন্তু বারবার ওর সামনে কথাগুলো তোলার কি দরকার? তুই চুপ থাক। আর কি তখন থেকে তুমি লাগিয়েছিস? আমি তোকে তুই তোকারি করছি আর তুই তুমি করছিস কেন? তুই বলে ডাকার সম্পর্ক এখন আর নেই, তুমিই ঠিক আছে। যাই হোক, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি ওনাকে ঠকাতে চাইছো। একটা কথা মনে রেখো, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে। আজ তুমি ওনাকে ঠকালে কাল কিন্তু উনিও তোমায় ঠকাতে পারে। একবার ওনার বিশ্বাস ভাঙলে উনি আর কখনোই তোমায় বিশ্বাস করতে পারবে না। আর 2 দিন পর পর ভালোবাসা বদলানো ছেড়ে দাও। এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে বলা হয় টাইম পাস। অবশ্য ভালোবাসবেই বা কী করে? ভালোবাসা বলতে কিছু হয় নাকি? আপনাকে বোধহয় কখনো কেউ ভালোবাসেনি, তাই না মিস? সেজন্য আপনি ভালোবাসাতে বিশ্বাসই করতে পারেন না। আবার সেই পরিচিত কণ্ঠস্বর। আরজুর ভালো লাগে না এক মানুষের সাথে বারবার একই জায়গায় দেখা হলে। কেন ঘুরে ফিরে লোকটা ওর সাথে কথা বলতে আসে? বুঝতে পারে নাকি যে আরজু বিরক্ত হয়? তবে আরমান আশাতে মলি যেন হাঁফ ছেড়ে বাঁচল। এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। মনে হচ্ছে কেন জুবায়েরকে নিয়ে আরজুর সাথে দেখা করতে এসেছিল। ওর তো বোঝা উচিত ছিল যে মেয়েটা এমনই শটান, মুখের ওপরই সব বলে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাগ্যিস আপনি ঠিক সময়ে আরজুকে থামালেন ভাইয়া, না হলে এই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আরমান আলতো হেসে বলল, ওনার কথা শুনে আমার মতন মানুষের পর্যন্ত ঘাম ছুটে যায়, আর সেখানে আপনার অবস্থা যে খারাপ হবে এটাই স্বাভাবিক। তো মিস আরজু, ভালোবাসার প্রতি আপনার ঘৃণার কারণটা জানতে পারি? জেনে কি আপনার কোনো উপকার হবে? আরমানের মনে হলো যদি বলে উপকার হবে না, তাহলে হয়তো আরজু বলবেও না। তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানালো। যেহেতু আরজু বুঝতে পারল যে উত্তরটা জানলে আরমানের উপকার হবে, তাই ভাবল বলা যেতেই পারে। উপকার হবে তার মানে প্রয়োজনীয় কথা, আর প্রয়োজনীয় কথা বলা যেতেই পারে। ভালোবাসার প্রতি আমার আলাদা করে কোনো ঘৃণা নেই, ভালোবাসা জিনিসটাই ঘৃণিত। ভালোবাসা মানে কেউ না কেউ কষ্ট পাবে, কেউ না কেউ কাউকে ঠিক ঠকাবে। ভালোবাসা মানে কোনো একজনের প্রতি আমাদের ঘৃণা ঠিক তৈরি হবে, তার মানে ভালোবাসা ঘৃণিত। কোথায় লেখা আছে এরকম কথা যে ভালোবাসলে কেউ না কেউ কষ্ট পাবেই? লেখা না থাকলে নতুন করে লিখে নিন। প্রত্যেকটা বিষয়ই কোনো না কোনো সময় কেউ না কেউ কোথাও লিপিবদ্ধ করেছে। এই কথাটা হয়তো আজ অবধি কোথাও লেখা নেই, এবার থেকে না হয় আপনি আপনার মনে এটা লিপিবদ্ধ করে নিন, কাজে লাগবে। আপনার কি মনে হয় না যে আপনি মানুষটা একটু অদ্ভুত? আমি অদ্ভুত হলেই বা আপনার কি, স্বাভাবিক হলেই বা আপনার কি? যেখানে আমি মরে গেলেও কারো কিছু যায় আসবে না, সেখানে আমি মানুষটা অদ্ভুত, তাতে কি আসে যায়? আপনাকে একটা কথা বলছি, আমার পিছু নেবেন না, আমি নিষেধ করে দিচ্ছি। আরমান একটু শব্দ করে হেসে উঠে বলল, আরে আমি তো আপনার পিছু নেইনি। ওই যে দেখছেন জুবায়ের, ও আমার বন্ধু, ও আমাকে এখানে আসতে বলেছিল জন্য এসেছি। আরমানের কথার প্রেক্ষিতে আরজুমার কিছু বলল না।
যেহেতু আরমান প্রমাণ করেই দিল যে ও আরজুর পিছু পিছু এখানে আসেনি, তাহলে তো আরজুর কিছু বলা মানায় না। আরমান যেখানেই যাক, তাতে আরজুর কি? সরাসরি দৃষ্টি নিক্ষেপ করল মলির ওপর, হালকা গম্ভীর গলায় বলল, আমি আসছি। আরজুর কণ্ঠ শুনে মলির আর আটকানোর সাহসই হল না। আরজু চলে যেতে নিলে আরমান ওর সামনে গিয়ে দাঁড়াল। আরজুর মুখভঙ্গি দেখে বোঝা গেল না বিরক্ত হল নাকি রেগে গেল। আরমান ওকে কিছু বলার সুযোগ না দিয়েই নিচ থেকে বলে উঠল, আমার পাওনা টাকাটা দেবেন না? আরজুর অভিব্যক্তি বদলে গেল। একটু চিন্তিত লাগলো আরজুকে, কিংবা লজ্জিতও বলা চলে। টাকার কথাটা ভুলে গিয়েছিল। ব্যস্ত গলায় আরমানকে বলল, দুঃখিত, আমি আসলে ভুলে গিয়েছিলাম বিষয়টা, অন্যান্য চাপে। আরজুর কণ্ঠের অপরাধ বোধ দেখে আরমানের নিজেরই কেন যেন খারাপ লাগল। মনে হলো কথা বলার জন্য বলার ভুল বিষয়টা কাজে লাগিয়েছে। আরে ক্ষমা চাইতে হবে না, ঠিক আছে, আপনার যখন সুবিধা হবে দিয়ে দেবেন। আরে আমরা তো নিজের মানুষই, একে অপরের থেকে টাকা ধার নেব বিপদে, আবার ফেরত দেব, এটা তো স্বাভাবিক ব্যাপার, এত ব্যস্ত হবেন না। মুহূর্তের মাঝে আরজুর মুখভঙ্গি আবারও গম্ভীর হয়ে উঠল। সেই পূর্বের ন্যায় গম্ভীর গলাতে বলল, এই পৃথিবীতে কেউ নিজের হয় না, নিজের রক্তের মানুষই হয় না, নিজের মা বাবাও নিজের হয় না, সেখানে আপনি কে? আপনি কেন আমার নিজের হতে যাবেন? আরমানের হাসি হাসি মুখটা চুপসে গেল। এই মেয়েকে কখন কি বললে যে রেগে যায় কিছুই বুঝে উঠতে পারছে না। ভালো কথা বললেও রেগে যায়, খারাপ কথা বললে তো কোনো কথাই নেই। তাহলে বলবেটা কি? আবার আরমান যদি চুপচাপ থাকে, তাহলে এই মেয়ে আগ বাড়িয়ে গিয়ে কোনোদিনও কথা বলবে না। তাহলে আরমানও যদি চুপ করে থাকে, তাহলে সম্পর্কটা এগোবে কি করে? প্রেম হবে কি করে? ভালোবাসার প্রতি এই মেয়ের যে তীব্র ঘৃণা, তাতে তো একে এখন সরাসরি বলাও যাবে না যে ওর সাথে প্রেম করতে চায়। বলা যায় না, আবার যদি থানায় গিয়ে মামলা করে দেয়। আরমানকে চুপ করে থাকতে দেখে আরজু ফের বলে উঠল, দেখেছেন, আমার এক যুক্তির কাছে চুপ করে গেছেন। আপনি যদি সত্যি আমার নিজের মানুষ হতেন, তাহলে আপনি জোর গলায় আমাকে নিজের মানুষ হিসেবে দাবি করতেন। সেজন্যে ভাবনা চিন্তা করে কথা বলবেন। আরমান অসহায় মুখ করে বলল, আমি যদি জোর গলায় দাবি করতাম, আপনি তখন বলতেন কোন অধিকারে এভাবে বলছি? আপনি আসলে চানটা কি আমার থেকে বলুন তো? আমি কি করলে আপনি খুশি হবেন? আরজুর ভ্রূদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হল। সন্দেহী গলায় প্রশ্ন করল, আমায় খুশি করে আপনার কি লাভ? আমার থেকে তো আপনার কিছু পাওয়ার আশা নেই। উদ্দেশ্য কি আপনার? আমার থেকে একটা ভোট পাওয়ার জন্য এমন করছেন? আরমান এবারে কিঞ্চিত বিরক্তিমাখা গলায় বলল, রাখুন তো আপনার ভোট। আপনার একটা ভোটের জন্য আমি এত কষ্ট করব? কিছুই কি বোঝেন না আপনি? আর সব কিছু দিয়ে এত লাভ ক্ষতি খোঁজেন কেন? পুরো পৃথিবীটাই যেখানে লাভ ক্ষতির ওপরে চলে, সেখানে আমি খুঁজলেই দোষ? আপনি আমার পেছনে ঘুরছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কিছু পাওয়ার লোভেই তো। তাহলে আমি মিথ্যে বললাম কোথায়? আরমান অনেক কষ্টে নিজেকে সংযত করে মুখে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, আমি তো বলিনি আপনি মিথ্যে বলেছেন। আপনি মিথ্যে বলতেই পারেন না। তবে একটা কথা বলি আপনাকে, বলতে পারেন উপদেশ। মাঝে মাঝে একটু হেসে হেসেও কথা বলা যায়, তাতে অপর পাশের মানুষটা একটু নার্ভাস কম হবে। এই দেখুন, আমি হাসছি, হেসে হেসে কথা বলছি, সেজন্য আপনি নার্ভাস হচ্ছেন না। কিন্তু আপনার গম্ভীর কণ্ঠ শুনে আমি নার্ভাস হচ্ছি। আরমানের কথায় আরজুর অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। কাটকাট গলায় বলল, আপনি নার্ভাস হচ্ছেন তার কারণ আপনি জানেন আপনি যুক্তিহীন কথা বলছেন। আর আমার কথায় যে যুক্তি আছে সেটা আমিও জানি, আপনিও জানেন। নিজের ওপরে কনফিডেন্স থাকলে অপর পাশের মানুষ যে গলাতেই কথা বলুক না কেন, আপনি কখনোই নার্ভাস হবেন না। যখন স্টেজে উঠি সবার সামনে বক্তব্যে নানা কথা বলেন, তখন নিজের ওপর কনফিডেন্স থাকে জন্যই আপনি নার্ভাস হন না। সেই কনফিডেন্সটা সবসময় নিজের মাঝে ধরে রাখবেন। আসছি। আরমানের আর সাহসী হল না আরজুর সামনে গিয়ে দাঁড়ানোর। এবার যদি আটকানোর চেষ্টা করে মেয়েটা, নির্ঘাত ওকে মেরে দেবে। আরজু যেতেই আরমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ বড়সড় একটা ঝড় বয়ে গেল ওর ওপর দিয়ে। জুবায়ের আরমানের কাঁধে হাত রেখে বলল, ভাই ঠিক আছিস তুই? কেন ওর সাথে লাগতে গিয়েছিলি? আমার তো মনে হয় মেয়েটা পাগল। আরমান ঝাড়ি মেরে বলল, একটা থাপ্পড় লাগাবো, আর একদিন পাগল বললে তোকে পাবনা পাঠাবো। ভাবি রাখ, ভাবি। আরমানের মুখ থেকে এমন কথা শুনে মলি শব্দ করে হেসে ওঠে বলল, ওকে করবেন বিয়ে? অসম্ভব। আরজু তো ব্রত করেছে বিয়ে না করে জীবন কাটাবে। আর জুবায়ের যে ওকে পাগল বলেছে, এটা ভুল কিছু বলেনি। পরিস্থিতির চাপেও পাগলই হয়ে গেছে। কেমন পরিস্থিতি? কিসের পরিস্থিতি? কি হয়েছে? এত কিছু তো জানি না। ও নিজের সম্বন্ধে কিছু বলে না।
তবে আমি বুঝতে পারি ওর পারিবারিক কিছু সমস্যা আছে। আরমান আর কোনো কথা বাড়ালো না। আরজুর ব্যাপারে ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেল। আরমান ক্যান্টিনে বসে দলের কয়েকজন ছেলের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে আরমান। এমন সময় পরিচিত একটা কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো হিয়াকে। দেখতেই আরমানের মুখে হাসি ফুটে উঠল। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিকতার গলায় বলল, কেমন আছিস হিয়া? অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলি এতদিন? হিয়া মুচকি হেসে বলল, অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আপুর বাসায়। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোর বোধহয় বিয়ে টিয়ে হয়ে গেল আর দাওয়াতও দিলি না। এত কিছু ভেবে নিয়েছিস আমার ব্যাপারে, অথচ একটাবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না? একটা মেসেজও তো দিতে পারতি। আরমান বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে একটু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম রে, তাই সেভাবে তোর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। হিয়া হাসল। মেয়েটা জানে আরমানের খুব স্বাভাবিক ভঙ্গিতে একটা মিথ্যে অজুহাত দাঁড় করালো, তাই বলে নিশ্চয়ই এতটাও ব্যস্ত ছিল না যে একবার একটা মেসেজ দেওয়ার সময় পায়নি। জীবনের বাকি কাজগুলো তো ঠিকই চলেছে, কোনো কিছুর জন্যই তো সময়ের অভাব পড়েনি। শুধু সময়ের সংকট ঘটেছিল হিয়াকে একটা মেসেজ করে একবার খোঁজ নেওয়াতে। যাকগে সেসব কথা। হিয়া কোনো কিছু নিয়েই অভিযোগ করল না আরমানের কাছে। অভিযোগ করার স্বভাবটা হিয়ার নেই, আর আরমানের কাছে তো অভিযোগ করার কোনো মানেই হয় না। যে অনুভূতিগুলো বুঝেও অবহেলা করে তার কাছে অন্তত অভিযোগ করা যায় না। হিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা আরমান নিজ থেকে বলে উঠল, বস, এক কাপ চা খাওয়াই। আমি চা খাই না, কফি খাওয়ার অভ্যেস। ও ভুলে গেছি, তুই তো আবার বড়লোক বাড়ির মেয়ে, এসব ক্যান্টিনের চা খাবি না এটাই স্বাভাবিক। তবে এখানে কফিও পাওয়া যায়, যদিও তোর বাড়ির কফির মতন হবে না, তবে চলে যাবে। খাবি? তুই যখন বলছিস তাহলে খাওয়াই যায়। আরমান নিজে গিয়ে এক কাপ কফি এনে ধরিয়ে দিল হিয়ার হাতে। ততক্ষণে দলের ছেলেগুলোকে ইশারায় চলে যেতে বলেছে সেখান থেকে। হিয়ার পাশের বেঞ্চে আরমান এসে বসল, চায়ের কাপে একটা চুমুক দিয়ে হিয়াকে বলল, তুই নিশ্চয়ই জানিস হিয়া, তোর ভাই আমার প্রতিপক্ষ। জানি, তবে এসব শুনে আমি কি করব? আমার সাথে তোর এত ভালোভাবে মেশাটা বোধহয় তোর ভাই পছন্দ করবে না। একবার আশেপাশে তাকিয়ে দেখ, অনেকে বাঁকা চোখে দেখছে আমাদের দুজনকে। হিয়া গরম কফির কাপটা পাশের বেঞ্চের উপর রেখে আলতো হেসে বলল, কোন নিয়মে কি লেখা আছে আমার ভাই তোর প্রতিপক্ষ জন্য তোর সাথে আমি কথা বলতে পারবো না? তুই তো বলিস অন্যায় কিছু না করলে কে বাঁকা চোখে তাকালো, কে সোজা চোখে তাকালো, সেসব দিকে কান দিতে নেই। তবে আমায় কেন বলছিস? আমি তোর ভাইকে চিনি, আমি বাড়িতে অশান্তি করতে পারে তোর সাথে। সেই শব্দ করেই, এই কয়দিন বাড়ি ছিলাম না জন্য শান্তিতে ছিলাম, দুদিন ধরে আবার কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছে। ঘ্যান ঘ্যান করার মতন মানুষ তো তোর ভাই না, বল চিল্লাচিল্লি করছে, হয়তো হুমকিও দিচ্ছে তোকে। হিয়া শব্দ করে হেসে উঠে বলল, সৎ ভাইয়ের থেকে এর বেশি আর কি আশা করব আমি বল? আরমানের মুখের ভেতরে থাকা চাটুকু বের হয়ে গেল। হালকা কয়েক ফোঁটা যেটুকু গলার ভেতরে গিয়েছে তাতে কাশি উঠে গেল। হিয়া তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে আরমানের দিকে এগিয়ে দিল। কিছুক্ষণের প্রচেষ্টার পর আরমানের কাশি থামতেই হতভম্ব গলায় বলল, হামিদ তোর সৎ ভাই? বাবা একজনই, মা আলাদা। আর তোর আপু? নিজের বোন, তবে ভাই সৎ। কখনো বলিসনি তো আমায়? আরে বাবা, তুই হলি ব্যস্ত মানুষ, তোর কাছে কি আর আমার এত গল্প শোনার সময় আছে নাকি? কি যে বলিস না আরমান। হিয়ার ব্যঙ্গাত্মক কথাটা আরমান ঠিকই বুঝতে পারল। বুঝল যে খোঁচা দিল ওকে, তবে এসব খোঁচাতে বেশি কান দিলে চলবে না। কান দিলেই সমস্যা হবে। তখন সত্যি সত্যি আরমানকে হিয়ার গল্পগুলো শুনতে হবে। ধীরে ধীরে হিয়া নিজের দুর্বলতাগুলো আরমানকে বলতে শুরু করবে, আর একসময় আরমান হয়ে উঠবে হিয়ার শক্তি, হিয়ার দুর্বলতা, সব কিছুই। কিছু একটা ভেবে আবার হিয়াকে প্রশ্ন করল, ও কি খুব বাজে ব্যবহার করে তোর সাথে? খুব একটা কথা হতো না আমাদের মাঝে, তবে ইদানিং তোর ব্যাপার নিয়ে বেশ ভালোই ঝামেলা লেগে যায়। ও একটা বিষয় কোনো মতেই মানতে পারে না যে আমি কেন ওর বোন হয়ে ওকে ভোট না দিয়ে তোকে ভোট দেব। আমি কেন তোর সাথে এত মিশি, যেখানে পুরো ভার্সিটি জানে তুই আর ও শত্রু। একদিন চড় মেরেছিল, তার জন্য অবশ্য বাবা অনেক রাগারাগি করেছিল। বাবা না থাকলে হয়তো আরও কয়েকদিন মারার চেষ্টা করত। আরমান কিছু একটা ভেবে বলল, তোর আমার সাথে এত কথা বলার কোনো দরকার নেই। আমাকে ভোট দিতেও হবে না। এমন তো না যে তোর একটা ভোট দিয়ে আমি জিতে যাব। তার থেকে ভালো তুই বাড়িতে শান্তিতে থাক, অশান্তি করার দরকার নেই। চুপ কর তো তুই। আমার জীবনে এমনিতেও হারানোর মতন কিছুই নেই, কিসের ভয় পাবো? এক আছিসই তুই। আরও কিছু বলতে চেয়েছিল হিয়া, তবে থেমে গেল। আর চোখে একবার আরমানের দিকে তাকিয়ে দেখল আরমানকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, চুপচাপ চা খেয়ে যাচ্ছে। অপমানিত বোধ করল হিয়া। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। যদিও ইচ্ছাকৃতভাবে বলতে চায়নি, বেরিয়ে গেছে মুখ থেকে। নিজের ভুলটা সংশোধন করে নিয়ে বলল, চিন্তা করিস না, কিছু করতে পারবে না, বাবা আছে। আমি তো বাবারই মেয়ে, বাবা আমাকেও ভালোবাসে। আজ আসি।
কথাটা বলে হিয়া চলে গেল সেখান থেকে। আরমান কখনোই আটকায় না হিয়াকে, কখনো একটুও বলে না যে আর কিছু সময় বসে যা, গল্প করি একটু দুজনে মিলে। মোট কথা, আরমান পিছু ডাকতে চায় না হিয়াকে। একবার পিছু ডাকলে তো হিয়ার অভ্যেস হয়ে যেতে পারে, পরে যখন আর ডাকবে না তখন কষ্ট পাবে মেয়েটা। ইতোমধ্যে 2 কাপ চা আরমান শেষ করে ফেলেছে, আরেক কাপ অর্ডার দিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, চারিদিকের এত চাপ আর নিতে পারছে না। মাঝে মাঝে ভাবে কেন এই রাজনীতিতে আসতে গিয়েছিল, কার মুখ দেখে রাজনীতির ভূত মাথায় চেপেছিল। পরক্ষণেই মনে হলো সাধারণ জীবন তো আরমানের কখনোই পছন্দ ছিল না। রাজনীতিতে না আসলে জীবনে কত কিছু মিস করে যেত, জীবনের আসল থ্রিলটাই তো পেত না। এই পলিটিশিয়ান! হঠাৎ করে এমন একটা অদ্ভুত ডাক কানে যেতে আরমানের ভালো মেজাজ বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, কে রে? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আরজুর মুখটা দেখতেই আরমানের মুখটা চুপসে গেল। কিসের রাগ, কিসের বিরক্তি, সব অনুভূতি হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে দাঁড়িয়ে হালকা তোতলানো গলায় বলল, ও আপনি? জি বলুন, আমি আসলে বুঝতে পারিনি, সেজন্য ওভাবে বলে ফেলেছি। এত কথা শুনে আরজুর কাজ নেই, সরাসরি কাজের কথায় এসে বলল, আপনার টাকা ফেরত দিতে এসেছি, এই নিন আপনার বাকি টাকা। আরমান হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আজকে আর কোনো খুচরো নোট না, একদম চকচকে নোট। কিন্তু কথা হলো, আরমান বুঝতে পারছে না এরপরে কথা কি করে এগোবে। আরজু যে এখনই চলে যাবে সেটা জানে আরমান, আর আরমানের সেই ভাবনাকে ঠিক প্রমাণ করে দিয়ে আরজু বলে উঠল, আমার আপনার থেকে যা পাওনা ছিল আর আপনার আমার থেকে যা পাওনা ছিল সেসব মিটে গেছে। আশা করছি এরপর থেকে আমার পথে আর আপনি আসবেন না, আর আমায় বিরক্ত করা ছেড়ে দিন। পার্কটা আমার শান্তির জায়গা, এমনিতে আমার জীবনে শান্তির ভীষণ অভাব, যেটুকু আছে সেটুকু কেড়ে নেবেন না। আরমান হেসে উঠে বলল, আরে মিস, কি যে বলেন না, আমি আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিতে যাব কেন? আমার তো অন্য কিছুই উদ্দেশ্য আছে। আরজু কপাল কুঁচকাল, তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে সন্দেহী গলায় বলল, কি উদ্দেশ্য? কি চান আপনি? কার লোক আপনি? কে পাঠিয়েছে আপনাকে আমার পিছনে? আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? সত্যি করে বলুন না, না হলে আমি আপনার নামে হ্যারাসমেন্টের কেস করে দেব, ভার্সিটির অথরিটির কাছে কমপ্লেন করব আপনার নামে। হঠাৎ করে আরজু কেমন উত্তেজিত হয়ে উঠল, চোখে মুখে তার তীব্র উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। আরজুর হঠাৎ এমন ব্যবহারে আরমান নিজেও ভরকালো ঠিকই, তবে পরক্ষণে তার দৃষ্টি তীক্ষ্ণ হল। আরজুকে দেখতে মোটেও স্বাভাবিক লাগছে না। হঠাৎ করেই তীব্র উৎকণ্ঠা দেখা দিল আরজুর মাঝে। দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। আর সবথেকে বড় কথা হলো, কেন বলল যে আরমানকে কেউ ওর পিছনে লোক লাগাতে পারে? কেউ কি এমন আছে আরজুর জীবনে যে ওর পেছনে লোক লাগাতে পারে? কিন্তু কে সে? আরমানকে চুপ করে থাকতে দেখে আরজুর সন্দেহ আরও বাড়ল। পুনরায় উৎকণ্ঠিত গলায় বলল, উত্তর দিন, কোন স্বার্থে আমার পেছনে পড়ে আছেন আপনি? স্বার্থ তো অনেক বড় কিছুই, তবে এতটুকু ভরসা রাখতে পারেন যে তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কোন ভরসায় আমি আপনাকে ভরসা করব? আপনাকে ভরসা করব এই প্রশ্নটা আসছেই বা কোথা থেকে? আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, আপনার কাছে ভরসার সংজ্ঞাটা কি? আরজু খুব চটজলদি উত্তরে বলল, আমার কাছে ভরসার কোনো সংজ্ঞা নেই, তার কারণ আমি কাউকে ভরসাই করি না। এই পৃথিবীতে কাউকে ভরসাই করা যায় না। আরজুর কথায় আরমান তীব্র আপত্তি জানিয়ে বলল, কথাটা কিন্তু আপনি ভুল বললেন মিস। হ্যাঁ, এটা ঠিক, সবাইকে বিশ্বাস করা যায় না, আপনিও হয়তো করতে পারেন না, কিন্তু সবাই এমন না। এমন কিছু মানুষ আপনার জীবনেও অবশ্যই আছে যাদের ওপর আপনি ভরসা করতে পারেন। কি ঠিক বললাম তো? আমি শুধুমাত্র আমার আপাকে ভরসা করি, আপা ব্যতীত আর কাউকে ভরসা করি না, আর কেউ আমার ভরসার যোগ্য না। আপনার কি মনে হয় আপনি ভীষণ বোকা? আরমানের কথাটা আরজুর ঠিক পছন্দ হলো না। ছেলেটা কি বোঝাতে চাইছে? আরজু ভীষণ বোকা? ও নিজে কি এমন করে? করে তো ওই রাজনীতি, যেখানে চালাকি দিয়ে কোনো কাজ নেই, শুধু মনের মাঝে প্যাচ থাকা দরকার। কাটকাট গলায় বলল, কি বলতে চাইছেন সোজাসুজি বলুন। আপনি কেমন মানুষ জানেন, যে পরীক্ষা না নিয়েই ফলাফল ঘোষণা করে দেন? আগে একজনের পরীক্ষা নিন, তাকে পরীক্ষা দিতে দিন, তারপর সে উত্তীর্ণ হলো কি হলো না সেটা বিবেচনা করে ফলাফল ঘোষণা করুন। কিন্তু আপনি এটা করেন না। আমি বুঝতে পারছি আপনার জীবনে হয়তো বেশিরভাগ মানুষ আপনার বিশ্বাস রাখতে পারেনি, তার মানে এটা না যে সবাই তেমন। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন তো, এটা কি সত্যি যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য না? আরজু কোনো উত্তর দিল না। আরমানের প্রশ্নের ওর কাছে কোনো উত্তর নেই। তবে আরজু তো এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ওর আপাকে ছাড়া আর কাউকে ভরসা করা যায় না। তবে এখন আরমানের প্রশ্নের উত্তরটা কেন দিয়ে দিতে পারছে না যে পৃথিবীতে কেউ ভরসার যোগ্য কিনা? আরজুকে চুপ করে থাকতে দেখে আরমান নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাইল না। বুঝতে পারছে এই নিয়ে বেশি কথা বললে আরজু অতিরিক্ত চিন্তা করতে পারে। ভিন্ন প্রসঙ্গে গিয়ে বলল, চলুন চা খাই, মাথাটা ঠান্ডা হবে। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল,
আপনি কি সবাইকে এই কথাটা বলেন? সব মেয়ের সাথেই কি চা খান? একটু আগেও দেখলাম একজনের সাথে চা খাচ্ছেন আর হাসতে হাসতে কথা বলছেন, এখন আবার আমাকেও সেই একই কথা বলছেন। আমি জানতাম আপনি মানুষটা ভালো না, আপনি সুযোগ নিতে চাইছেন আমার। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর কোনো কিছু খাওয়ার মতন কি ছিল না? ছিল তো, কিন্তু আরমান সুই চায়ের কথাটাই বলল। একেই তো এই মেয়েটা দেখে 1 লাইন ভাবে 4 লাইন বোঝে, মানুষ অন্তত 2 লাইন বেশি বোঝে, কিন্তু ইনি 4 লাইন বেশি বোঝে। তবে আরমান মেয়েটার উপর রাগ দেখাতে পারবে না, রাগ দেখালে মেয়েটা কষ্ট পাবে, আর মেয়েটা কষ্ট পেলে আরমানও একটু একটু কষ্ট পাবে। নিজেই নিজেকে বোঝালো, রাগটাকে দমিয়ে ফেলল, শান্ত গলায় বলল, অবশ্যই সবাইকে খাওয়াই না, যারা বিশেষ শুধুমাত্র তাদেরকে খাওয়াই। আরজু আবারও প্রশ্ন করল, একজন মানুষের জীবনে